আমরা কি স্লাইড দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ওয়ার্ক স্টাডিতে আসি, বা ওয়ার্ক মেজারমেন্ট বা টাইম স্টাডিতে আসি। যে এইটা আসলে কি করে জানো? টাইম স্টাডির কাজটা কি জানো, বা ওয়ার্ক স্যার মেজারমেন্টের একটা কাজ? কাজ কতটুক সময়ে করতে পারবো এই স্ট্যান্ডার্ড হিসাবটা। টাইমটা ইভালুয়েট করে স্যার। বের করা। হ্যাঁ, ইভালুয়েট বলা যাবে জি না, স্যার, বের করা স্ট্যান্ডার্ড টাইমটা, আসলে। স্ট্যান্ডার্ড দেখো টাইমটা বের করে স্যার। সংজ্ঞাটা দেখো কি বলেছে, ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ টেকনিক্স ডিজাইনড টু এস্টাবলিশ দ্য টাইম ফর এ qualified worker to carry out a specific job at a defined level of performance। মানে একটা কোয়ালিফাইড অপারেটর বা ওয়ার্কার একটা কাজ করতে এক্স্যাক্টলি কত সময় লাগবে সেইটা এখানে আমরা মেজার করা শিখবো, যেটা তোমাকে খুব সহজ ভাষায় বাংলায় বলে দিলাম। ঠিক আছে, যে একটা কাজ করতে আসলে একটা কোয়ালিফাইড অপারেটরের এক্স্যাক্টলি কত সময় লাগবে সেইটা আমরা এখানে বের করব। লাভটা কি জানতে হবে না? দেখো, টাইম কিভাবে বের করতে হয় এখন আমরা শিখি নাই, কিন্তু লাভটা নিয়ে কথা বলছি। দুটা প্রজেক্ট এ কাজটা করতে, মানে দুইটা মেথড এ তে কাজটা করতে লাগে আমাদের 5 মিনিট, আর মেথড বি তে লাগে 4 মিনিট। তাহলে বলো তো কোনটাতে আউটপুট দিনে বেশি হবে? স্যার 4 মিনিট। মেথড বিতে। বিতে আউটপুট বেশি হবে না? তাহলে আউটপুট বাড়লে কি জানো জি হয়? স্যার, প্রোডাক্টিভিটি বাড়ে। প্রোডাক্টিভিটি বাড়ে। আচ্ছা, তার মানে দেখো এই যে এক্সাম্পলটা আমি একটু মেলানোর চেষ্টা করছি, কম্পেয়ারিং দ্য অল্টারনেটিভ মেথডস। ঠিক আছে, এখন মনে করো এই দুটা কাজই একই অপারেটর করতে পারে। ওই অপারেটরের দিনের বেতন হচ্ছে, স্যালারি মনে করো 200 টাকা পার ডে। আচ্ছা, পার ডে যদি 200 টাকা স্যালারি হয়, তাহলে দিন শেষে একটা অপারেটরের কত পিস বানানোর কথা বলো তো? যদি 5 পিস হয়, 480 মিনিট হয় না? 8 ঘন্টা একটা অপারেটর কাজ করে, তাহলে 480 মিনিট ভাগ 5, তাই তো? 480 ডিভাইড বাই 5, এটাই তো। তার মানে 96 পিসেস হচ্ছে আউটপুট যদি এ মেথডে করি। আর বি মেথডে করলে কত পিস হবে? 480 ডিভাইড বাই 4 মিনিট, স্যার 120। 120, রাইট? 120 মিনিট, 120 পিসেস। আচ্ছা, এইবার কস্টিং যদি হিসাব তোমাকে করতে বলি, তাহলে কোনটা কস্ট ইফেক্টিভ তোমার জন্য? স্যার 120 পিসের তাই স্যার বি মেথডে। আচ্ছা, তাহলে এবার বলো কোনটার দাম তোমার কাছে কম মনে হচ্ছে? এটার দাম হচ্ছে তোমার রিয়েলিস্টিক কস্টিং, তুমি ফাইনালি বের করতে পারলা, সেটা হচ্ছে 1 টাকা 1.5 টাকার একটু বেশি মনে হচ্ছে, তাই না? 1.5 টাকার একটু বেশি জি স্যার। এটা, তাই না? এই যে রিয়েলিস্টিক কস্টিং। এখন এই জায়গাটাতে, এই যে প্রথমে আমি 5 মিনিটের যে কথাটা বললাম, এই 5 মিনিট বা 6 মিনিট বা 4 মিনিট যেটা বলছি, এইটা মনে করো তুমি করলা না, তুমি স্ট্যান্ড টাইম বের করলা না, না করে আন্দাজ করে বললা আরে 10 মিনিট লাগে ধরেন, আরে 6 মিনিট লাগে ধরেন। তাহলে কি তুমি রিয়েল কস্টিংটা বের করতে পারছো? না স্যার। পারছো না, একবারেই পারছো না, সত্যি কথা যেটা পারছো না। এখন এবার একটা জিনিস চিন্তা করো, আমরা যে টাইমটা বের করছি, একটা স্ট্যান্ডার্ড অপারেটর যেই টাইমে কাজ করতে পারে সেটা, এটা প্ল্যানিং এন্ড কন্ট্রোলে কিন্তু খুব কাজে লাগে। প্ল্যানিং এন্ড কন্ট্রোলে খুব কাজে লাগে কিভাবে? দেখো, প্ল্যানিং মানে কি? প্রোডাকশনের আগে তুমি আজকে একটা লাইনে এই প্রোডাক্টটাই, যে একই প্রোডাক্ট যেটা আমি একই জিনিসটা উদাহরণ দিচ্ছি, সেই লাইনে মনে করো আজকের দিনে তুমি 300 পিস বানাতে চাও। কত পিস টার্গেট তোমার আজকের দিন? টার্গেট কিন্তু ফ্যাক্টরিতে খুব কমন একটা ওয়ার্ড, টার্গেট জি হচ্ছে স্যার। 300 পিস। তাহলে একটা কমন, যেরকম একটা অপারেটর, যে স্ট্যান্ডার্ড অপারেটর যে কাজ করে, যদি আমি মেথড এ ফলো করি, জি স্যার। মেথড এ ফলো যদি করি, তাহলে আমার কয়জন অপারেটর লাগবে? 3 জন না? ভালো করে মোটামুটি 3 জনের তো লাগবেই। আর মেথড বি ফলো করলে জি স্যার কয়জন লাগবে? 3 জন। স্যার আর 3 জনই লাগবে, কিন্তু 3 জন স্যার লাগবে, কিন্তু এভারেজ করলে স্যার 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট সামথিং, মানে ব্যাপারটা এরকম, 3 জন লাগবে, কিন্তু তাদের কাজ হয়তো বা লাঞ্চের পর পর শেষ হয়ে যাবে। ভালো করে বুঝো নাকি? জি স্যার। এবং জি স্যার। লাঞ্চের পরে আমি তাকে তার কাজটা বন্ধ করে তাকে অন্য কোনো কাজ দিতে পারবো নাকি পারবো না? বসে রাখবো? জি স্যার, পারবো স্যার। এই বন্ধ কখন করব? দ্যাট ইজ দা কন্ট্রোল। মনে করো তোমার কাছে বাসায় একটা বেসিনের কল আছে, আর তুমি একটা পাত্রে পানি ঢালছো, কল অন করে, কল অন করে দিলা, পানি ঢালছো, পানি পড়ছে, পাত্র ভরে যাওয়ার পরে কি পানি আর থাকবে পাত্রে? বাকিটা পড়ে যাবে না নিচে? কলটা কখন বন্ধ করতে জি হবে? স্যার, ট্যাপটা কখন বন্ধ ধরার করতে হবে? সাথে সাথে। হ্যাঁ, দিস ইজ দ্য কন্ট্রোল। কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার গাড়ি সব চলে, খুব ভালো গাড়ি চালাতে পারো,
ব্রেক কিভাবে ইউজ করতে পারে জানো না, কি অবস্থা হবে? অ্যাক্সিডেন্ট হবে স্যার। অ্যাক্সিডেন্ট হবে। ব্রেক ইজ দ্য কন্ট্রোল হিয়ার। সো কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সঠিকভাবে কন্ট্রোল করতে হবে, এই জন্য প্ল্যানিং এন্ড কন্ট্রোল এটা খুবই কাজে লাগে, এই টাইমের ব্যাপারটা। এবং মার্চেন্ডাইজাররা কস্টিং করতে গেলে এই ডাটাটা, এসএমবি ডাটাটা ফ্যাক্টরি থেকে চাই, তোমাদের এসএমবি ডাটা পাঠাও, সই ডাটা পাঠাইছো কিনা, ঠিক আছে, এরকম অনেক কিছু বলে, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ প্ল্যান। এখন সব অপারেটর তো একবারে কোয়ালিফাইড একই স্ট্যান্ডার্ড হবে না, হবে? সবাই কি একরকম? যদি সবাই একরকম হতো তাহলে এখানে সবার সিজিপিএ সমান হতো, সবাই 4-4, নাকি? কারো দেখবা 3.79, কারো আবার 3.80, মানে পার্থক্য কি? 0-1 পার্থক্য, তারপর তো ডেভিয়েশন, তাই না? তো ধরে নাও এই যে 120 আমি ধরছি স্ট্যান্ডার্ড বানানো উচিত, কেউ 116টা বানালো, কে কটা বানালো? 116 পিস বানালো। 116। আরেকজন বানালো 130টা। অনেকে পারফরমেন্স খুব ভালো থাকে, হইতে পারে, প্রোডাকশনে এটা হতে পারে, যেটা বানানো তার থেকে বেশি বানিয়েছে। এখন যদি এরকম হয়, দুজনকে কি আমি একই রকম বেতন দিই বা সুযোগ সুবিধা দিব, নাকি কাকে বেশি দিব কাকে কম দিব, আমাকে বলো তো? স্যার 130 পিসের যে অবশ্যই, বানাইছে তাকে সে অবশ্যই ভালো বেশি কাজ দিতে হবে। করেছে, সে পরিশ্রম করেছে, তাকে যদি বেশি না দেই তার আবার আউটপুট কমে যাবে, আমার লস। তাকে যদি 100 টাকা দেই, 50 টাকা দেই, বা অন্তত কাছে থেকে একটু সুন্দর করে কথা বলি যে তুমি খুব ভালো করছো, ক্যারি অন, তাহলে সে খুশি হবে, তাই না? দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যান, জি যে স্যার। আমার ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? আর এই 116 কি বাসা অফিস থেকে বের করে দিব নাকি? না স্যার, ইন্ডাস্ট্রিয়াল তাকে ইঞ্জিনিয়ারিং মোটিভেট এ, করবো হ্যাঁ 130-এ যাওয়ার জন্য। এক্স্যাক্টলি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ বা আমাদের ইঞ্জিনিয়ারিং এ কখনোই আমার এরকম জিনিসটা নাই যে আমরা একজন কেউ কাজ পারতেছেন তাকে বের করে দাও, আমরা তাকে শিখায় পরে বুঝাই নিব। ওই মানে চাকরি খাওয়ার কথা কখনো এখানে বলা হয় না, মানে অ্যাডমিনিস্ট্রেশন বলে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো সহজ ভাষায় বলি, আমরা যখনই একটা দেখবো যে তার কাজ আপ টু মার্ক না, ইউ হ্যাভ টু ট্রেন হিম। তার কাজটা এখন একজনের একই টাইপের কাজ, আরেকজন এটা 80 পিস করতে পারে, এটা স্বাভাবিক, সে সাব স্ট্যান্ডার্ড ওয়ার্কার। তাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমার স্ট্যান্ড টাইম লাগবে, যে 120 হওয়ার কথা সে করতে পারছে 80 পিস, তার মানে তার অবস্থা ভালো না, তাকে ট্রেনিং করা লাগতে পারে, ঠিক আছে? যদিও পয়েন্ট আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দিচ্ছি তোমাদের পয়েন্টগুলো বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট কথা আমি আগেই বলেছিলাম, কিন্তু যদি পয়েন্টটা মার্কিং করিনি, ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট প্ল্যানিং। দেখো তো, ওই যে বলেছিলাম যে আমি দ্বিতীয় এই প্রোডাক্টটা চাই 300 পিস টার্গেট, তাহলে আমার 3 জন লাগবে পুরোটা সময়? লাগবে না, সকালবেলা লাগবে, বিকালের আগে তাদের কাজ শেষ হয়ে গেলে তাদেরকে আমি অন্য স্যার জায়গায়। এটা কি, স্যার এটা কিভাবে বের করছেন স্যার? ওই যে তিনজন লাগবে না দুইজন লাগবে, আমি এই জিনিসটা আসলে একটু কনফিউশন আচ্ছা, হচ্ছে। তুমি মনে করো তুমি দিনে 100 পিস বানাতে পারো, হ্যাঁ, আর তোমাদের আজকে 300 পিস বানানো লাগবে, তাহলে তোমার মতো আরো কয়জন লাগবে তোমার, বলো? দুইজন স্যার। তোমার মতো 2 জন হলে হবে, আর তুমি সহ 3 জন, এটাই? জি স্যার, তাহলে কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। বাট এখানে কি আপনি উল্লেখ করে দিবেন যে 120 পিস বানাইতে এগুলা একজন বোঝানোর লাগে জন্য, এরকম কি? আমি বোঝানোর জন্য বলছি, এগুলা কিছুই আসবে না, আমরা টাইম বের করা শিখবো, আমি এগুলা কিছু শেখাবো না, এগুলা তোমরা এই টাইমের সাথেই বের করে ফেলতে পারবা। নর্মাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যে কোনো মানুষই বুঝতে পারবে এটা। এগুলো আমরা শিখবোই না, আমরা শিখবো টাইম কিভাবে বের করতে, একটা কাজ করতে, সেটা আমরা শিখবো, একটা কাজকে ছোট ছোট কম্পোনেন্টে ভেঙে ফেলবো। এগুলো আমরা টার্গেট টার্গেট নিয়ে কথা বলবো না, জাস্ট বোঝানোর জন্য এগুলো বলছি, যাতে আমাদের এই পয়েন্ট গুলা বুঝতে সহজ হয়, অবজেক্টিভস গুলা। এবার কি ক্লিয়ার? তো আমি যেটা বলছিলাম ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট প্ল্যানিং, যে আমি বলছি যে আমার ও যেটা বলছিল ওর প্রশ্ন জবাবটা একটু দিয়ে নি ভালো করে, তাহলে হয়তো বা কনফিউশন থেকে যাবে। 300 আর একজন বাড়াতে পারে 120, তো এইভাবে আমরা দেখছি 2.5, তার মানে 2 জন মানুষ সারাদিন কাজ করবে, একটা মানুষ অর্ধেক বেলা কাজ করলে চলে, ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। তাই না? একটা মানুষ অর্ধেক বেলা কাজ করলে চলে, সেই মানুষটা অর্ধেক বেলা কাজ করে তাকে অন্য জায়গায় পাঠাবো না, অন্য কোনো কাজে না বসে রাখবো, যে আজকে অর্ধেক কাজ করতে বসে থাকো। না স্যার, ওভার অন্য লোড কোথাও পাঠাবো। রিকোয়ারমেন্ট প্ল্যানিং অন্য একটা জায়গায় তাকে দুপুরের পরে আমি সেট আপ করে দিব, সেটাও কিন্তু এই টাইম স্টাডি বা ডাটা থেকেই আসতেছে, ঠিক আছে? এবং কস্ট রিডাকশন এন্ড কন্ট্রোল, কস্ট কিভাবে কমানো যেতে পারে আমরা এখানে সেটাও ডিল করতে পারবো, যে কি কি মেথডে কাজ করতেছে, মেথডটা সিম্পলিফিকেশন করলে কস্ট আরো কমানো সম্ভব, বা কস্টটাকে ধরে রাখা সম্ভব। কারণ একটা জিনিস চিন্তা করো, একটা অপারেটর 120 বানানোর কথা, সে যদি 100টা বানায়, তাহলে কি কস্ট বেড়ে গেল না দিনের শেষে? জি স্যার। হ্যাঁ, এই কস্ট আমরা কি করতে হবে,
কন্ট্রোল করার জন্য কিন্তু আমার এই টাইম স্টাডি প্রপার ডাটা লাগবে। আন্দাজ করে করলে কস্টিং কখনো মিলাতে পারবে না এবং কোম্পানি বিপদে পড়ে যাবে, তুমি বিপদে পড়বে। তো ওয়ার্ক মেজারমেন্ট বা এই স্যার জিনিস, একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ আরিফিন। স্যার প্রিভিয়াস স্লাইডে স্যার। প্রিভিয়াস স্লাইডে প্লিজ। স্যার স্যার আইডেন্টিফাই সাবস্ট্যান্ডার্ড ওয়ার্কার, এটা স্যার আরেকটু বললে সুবিধা হচ্ছে স্যার। আচ্ছা, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, মনে করে একটা অপারেটর 120 পিস বানাচ্ছে, বানানো উচিত স্ট্যান্ডার্ড টাইম তাই বলে, জি স্যার। কিন্তু একজন বানাতে জি পারলো স্যার। 80 পিস, তাকে ট্রেনিং জি করেও স্যার। এর বেশি উঠছে না, তো তাকে আমরা কি জি স্যার। করতে পারি? স্যার তার- মোটিভেশন, না, ট্রেনিং। তাকে আমি কি বলতে পারি, সাব স্ট্যান্ডার্ড ওয়ার্কার বলতে পারি না যে সেই স্ট্যান্ডার্ডের কাছাকাছি কখনো যেতেও পারবে না, এটা স্বাভাবিক। ও জি স্যার। হ্যাঁ, এইটা আর কি, এটা আমি বলেছিলাম ও মনে জি হয়, তোমরা স্যার। অনেক, তুমি তো মিস করে গেছো, আমি বলেছিলাম। তো এরপরে আসি টাইম স্টাডি যে ডাটাটা, আমাদের আসলে টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্টটা আমরা অনেকগুলো মেথডে করতে পারি। তো আমি জাস্ট একটা মেথড তোমাদের দেখো, বাকিগুলোও ব্যবহার করা হয়, আরএমজি সেক্টরে খুব বেশি ব্যবহার করা এটা, আর ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি গুলাতে এটা ব্যবহার করে অনেক সময়, এবং অনেক সময় এটা ইউজ করে। তো যারা শিখতে চাও তারা এগুলা শিখে নিতে পারবা ইন্টারনেট থেকে, অনেক জায়গা থেকে, কিন্তু এইটা হচ্ছে তোমার ফাউন্ডেশন, আমি ফাউন্ডেশনটা তোমাকে দিয়ে দিব, বাকি কাজটা তোমাদের কি করতে হবে, নিজেরা শিখে নিতে হবে। ঠিক আছে? এবং চিন্তা কিছু নাই, পরীক্ষাতে এগুলাও আসবে না, শুধু ওই রিলেভেন্ট জিনিসই আসবে, বাকিগুলো তোমাদের চাকরিতে লাগবে, এই জন্য নাম লিখে গিয়েছি। ঠিক আছে? তো টাইম স্টাডি আসলে কি তাহলে? ওয়ার্ক মেজারমেন্ট টেকনিক, যেটা দিয়ে আমরা কি করি, একটা স্পেসিফিক জব করার জন্য কতটুকু সময় লাগে, দেখো, আপ টু অবটেইন এ টাইম নেসেসারি ফর এন অপারেশন টু ক্যারি আউট এ স্পেসিফিক কাজ, একটা কাজ করতে সময় লাগে এবং একটা স্পেসিফিক পারফরমেন্সে, তার একটা নতুন নর্মাল স্পেসিফিক পারফরমেন্সে কতটুকু সময় লাগে, পারফরমেন্স সেটিং নিয়ে আমি এখন বলিনি, তারপর একটা নর্মালি ধরে রাখো, একটা কাজ করতে, স্পেসিফিক একটা কাজ করতে একটা অপারেটরের কতটুকু সময় লাগা উচিত, সেটাই আমরা এই টাইম স্টাডিতে দেখতে যাচ্ছি। ওকে, এবার ওই যে কিভাবে করবো, আচ্ছা বলো তো, টাইম স্টাডি করতে গেলে টাইম মেজার করব, টাইম মেজার করতে গেলে আমাদের কি লাগবে? ওয়াচ। স্টপ ওয়াচ, ছবি দিয়ে রেখেছি। হ্যাঁ, এখন স্টপ ওয়াচ হতে পারে একবারে রিয়েলি স্টপ ওয়াচ, অথবা হতে পারে আমাদের মোবাইল ফোনে প্রত্যেকেরই কিন্তু, মানে সেটা ফিচার ফোন হোক আর স্মার্টফোন হোক, আমাদের কিন্তু স্মার্ট ওয়াচ, সরি আমাদের স্টপ ওয়াচ কিন্তু থাকে, ফোনে থাকে না, তোমরা সেটা দিয়েও কাজ করতে পারো। আর এই কাজটা করার জন্য তোমাকে একটা ইনিশিয়াল ট্রেনিং দরকার হয়, যে তুমি কতবার কাজ নিবা, তোমার একটা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে, এটা তোমাকে প্রথম দিনই হয়তো ইন, মানে রিয়েল লাইফে হয়ে যাবে না, বাট তুমি যদি এখানে পড়াশোনা ঠিকমতো করে যাও, তাহলে তোমাকে অ্যাডাপ্ট করতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি অ্যাড করে ফেলতে পারবা। এবং এই কাজটা কি ঘরে বসে রুমে বসে হবে, নাকি অপারেটর কাজ করবে তুমি পাশে দাঁড়িয়ে নিবা? এই কাজটা স্যার বুঝতে পারলাম অপারেটর না স্যার। যখন কাজ করবে, অপারেটরের কাছে দাঁড়িয়ে সে কাজ করতে থাকবে, আর তুমি স্টপওয়াচ দিয়ে ডাটা নিতে থাকবা। এটা তুমি অপারেটর কাজ করতেছে এক জায়গায়, তুমি রুমে বসে বসে ডাটা অ্যানালাইসিস করছো, সেটা সম্ভব না। দিস ইজ ডিরেক্ট অবজারভেশন, এটা ডিরেক্টলি একটা অপারেটর বা একটা ওয়ার্কার কাজ করবে, আর তুমি তার ডাটা নিবা। কি ডাটা, কি সে হেল্প নিয়ে ডাটা নিবা? এই স্টপওয়াচের হেল্প নিয়ে ডাটা নিবা। এবং সেটা নেওয়ার জন্য আমরা কাজটা একবার হলেই নিব না, আমরা মাল্টিপল টাইমস, একের অধিক মাল্টিপল টাইমস ডাটাটা নিব। এবং এই টাইম স্টাডি যে মেইন রিকোয়ারমেন্টটা থাকে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে দেখব যে একটা স্টপওয়াচ দিয়ে আমরা অনেকভাবে নিতে পারি। একটা হচ্ছে ফ্লাই ব্যাক সিস্টেম বা ল্যাব সিস্টেম, বা বারবার প্রতিটা সময় করতে কত সময় লাগছে, আলাদা কিছু ফিচার্স আছে সেটা নেওয়া যায়। অথবা কন্টিনিউয়াস, সে কিভাবে, মনে করো 5 বার একই কাজ করলো, প্রথমবার লাগলো 2 মিনিট, তারপরে 1.5 মিনিট, এইভাবে সবগুলো মিলিয়ে আমার লাগলো 10 মিনিট। এই 10টা হচ্ছে 5 বারের জন্য, তাহলে একটার জন্য কত, অ্যাভারেজে 2 মিনিট না? এরকম এটা 2 মিনিট। কন্টিনিউয়াস হতে কিন্তু পারে, মানে আলাদা আলাদা আমরা বের করতে পারি, ফ্লাইব্যাক সিস্টেম অথবা কন্টিনিউয়াস করতে পারি। এবং টাইম গুলো আমরা কিসে নিতে পারি, আমরা সেকেন্ডে নিতে পারি, মিনিটে নিতে পারি, ডেসিমেল মিনিটে নিতে পারি, আওয়ারে নিতে পারি। তো একটু বলে রাখি, টেক্সটাইল বা আমাদের গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে আওয়ার দরকার হবে না, সেকেন্ড মিনিটই যথেষ্ট। সেকেন্ড মিনিটই যথেষ্ট, কারণ ওই যে তোমাদের মধ্যে একটা ছেলে মনে হয় আমাকে একদিন বলেছিল, স্যার, যে একটা কলার একজন বানায়, একজন স্লিপ বানায়, একজন স্লিপের কাপ বানায়, এগুলা হিসাব কিভাবে করবেন স্যার আপনি, ওভারঅল ওভারঅল 22 মিনিট বলে দিচ্ছেন, তাই না? এবং কে যেন একজন বলেছিলাম, আমার মনে করতে পারছি না নাম, কিন্তু মনে আছে আমি বলেছিলাম।
তো ওই জিনিসটা কিন্তু আমরা এখানে আলাদা আলাদা করে সবগুলা বের করে ফাইনালি যোগ করলে আমি পুরো টোটাল কোয়ারটা সময় বের করতে পারবো। ঠিক আছে, মানে প্রতিটা এলিমেন্ট, ওই যে বললা যে কাফ, ওই যে বললা যে স্লিভ, ওই যে বললা যে হয়তো বা কলার, প্রত্যেকটা টাইম আলাদা করে নিতে হবে, নিয়ে তারপরে ফাইনালি আমরা বের করতে পারবো যে আসলেই সময় কতক্ষণ কাজটা করতে লাগা উচিত। কিছু স্টেপস আছে, এই স্টেপস গুলা একটু রিডিং পড়লে বুঝতে পারবো যে আমি আসলে আমার প্ল্যানটে অনেক জবস থাকবে, কোন জবটা করা উচিত সেটা আমি প্রথমে সিলেক্ট করব, তারপর সেই রিলেভেন্ট ডাটাগুলো নিব, যে কে কাজ করতেছে সেই অপারেটর নাম নিলাম, তার ওয়ার্কিং কন্ডিশন কি, এগুলো আমাদের সামনে আসবে, কাজে লাগবে, তার রিলেভেন্ট ডাটাগুলো নিব, তারপর সে কিভাবে কাজ করবে সেই কাজগুলাকে আমি ডিফাইন করার চেষ্টা করবো এবং প্রতিটা ছোট ছোট এলিমেন্টে ভাগ করব, সেই এলিমেন্টে ভাগ করে কাজগুলোকে আমরা ডিফাইন করব। এলিমেন্টে ভাগটা করা হয় একটু বলছি পরে। তারপরে টাইমটার জন্য কোন এলিমেন্টের জন্য কত সময় লাগতেছে সেটা করব এবং সেই অনুযায়ী তাকে একটা পারফরমেন্স সেটিং ডিফাইন করব। এরপরে সেটাকে থেকে আমরা তাকে কি করব, নর্মাল টাইম বের করব। নর্মাল টাইমটা কিভাবে বের করতে হয় সেটা ফর্মুলা আছে, এরপরে সামনের স্লাইডে আছে, বের করব। এবং মনে রাখতে হবে মানুষ তো মেশিন না, তাই না? মানুষ কি ফুল টাইম কাজ করতে পারবে মেশিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না স্যার। কিছু সময় তার ব্রেক লাগতে পারে, এই জন্য আমার তার ব্রেক, পার্সোনাল নিডস, এইসব অ্যালাউন্স লাগবে। আমরা এই জন্য তাকে দেখো আমরা রিল্যাক্সেশন বা পারফরমেন্স পার্সোনাল অ্যালাউন্স ধরবো, মানে নর্মাল টাইমে থাকে বা নর্মাল টাইমের বাইরেও তাকে এই সময়টা ফ্রি থাকতে হবে তার কাজের জন্য, অন্যান্য কাজের জন্য। এইগুলা সবকে সিমুলেট করে ফাইনালি আমরা কি করব, একটা ফাইনাল আউটপুট পাবো, সেটাই হচ্ছে আমাদের নাম কি, স্ট্যান্ডার্ড টাইম। এই ফ্লো চার্ট অত বেশি মুখস্থ লাগবে না, এগুলা জাস্ট বোঝানোর জন্য, কারণ এগুলো এই স্টেপে আমরা কাজগুলা করি। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে এখানে এলিমেন্ট নিয়ে এবার একটু বলি। এলিমেন্ট, এই যে একটু আগে আমি বললাম একটা শার্টের ক্ষেত্রে এলিমেন্ট কতগুলো হতে পারে, অনেকগুলো না? জি স্যার। ছোট ছোট কম্পোনেন্ট, জি স্যার। তাই না? শার্টের যেগুলো তুমি কাটিং করছো, কাটার পরে বিভিন্ন ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলোকে অ্যাসেম্বল করে কিন্তু আমরা একটা শার্ট পাচ্ছি বা গার্মেন্টস পাচ্ছি। তো এই যে কম্পোনেন্ট গুলা, এই কম্পোনেন্ট গুলো প্রতিটার জন্য আলাদা হতে পারে, ইভেন একটা অপারেটরের প্রতিটা মুভমেন্ট আলাদা করে আমাদেরকে মেজার করতে হবে। জাস্ট আমি পরের স্লাইডে যাই, এখানে একটা স্প্রেডশিটের মতো আছে এবং এইটা আমি যখন পিডিএফ এ দেখে নিবা, এইটা বেসিক্যালি একটা আরএমজি সেক্টরের একটা প্ল্যান্টের ডাটা নেওয়ার জন্য আমরা এইভাবে টেবিল আকারে নেই। এই ধরনের ডাটা থাকে আমাদের এবং এখানে অনেক ইনফরমেশন থাকে, ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগে রিপোর্টিং করার জন্য। আমি কেন এটা দিলাম, এটা আসলে পরীক্ষার জন্য না, এই স্লাইডটা আমাদের হচ্ছে চাকরির ক্ষেত্রে আমরা যদি কেউ কোনো জায়গায় যে দেখলাম যেখানে টাইম স্টাডির রিপোর্ট রিপোর্ট ফরম্যাটই নাই, তোমাকে ফরম্যাট বানাতে হবে, তখন এই ফরম্যাটটা তুমি চাইলে ইউজ করে তোমার মতো কনভিনিয়েন্ট ফরম্যাট বানিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমি এলিমেন্টে আসবো। এই যে ম্যাথমেটিক্যাল স্টেপস গুলো হচ্ছে এগুলা। তো আমি এখন যে সময়ের অবস্থা, আমার একটা ম্যাথ করার মতো সময় নাই, ম্যাথগুলো এখানে একটু বড় বড় তবে সহজ। বড় বড় এই সেন্সে বলছি যে একটা আরএমজির যে কম্পোনেন্ট তো কম হয় না, এতগুলো কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা টাইম বের করি, সময় লাগবে না অনেক, হিসাব করতে হবে, জি সময় স্যার। লাগবে অনেক। কিন্তু ওভারঅল আমাদের অঙ্কগুলো খুব সহজ, মেথডগুলো খুব সহজ। আমরা নেক্সট ক্লাসে এইটার কোন স্টেপে কাজ করছি ওভারঅল আমরা দেখবো যে কোন স্টেপে কাজ করে অঙ্কগুলো কিভাবে আমরা করতে হয়। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে এবং ফর্মুলা গুলাও খুব সহজ। জাস্ট আমি একটা জিনিস বলতে চাই, কাজগুলাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করতে হবে। আচ্ছা, তুমি একটা ফোন দিয়ে এখন ক্লাস করছো, তাই না? মনে করো একটা স্মার্টফোন দিয়ে ক্লাস করছো, তাহলে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বা ক্লাসের মিটিং যখন সময় সময় শুরু হয়ে গেল, টিচার হয়তো বা জুমে মিটিং অন করে ফেলেছে, তোমাকে ক্লাসে লগ ইন করার আগ পর্যন্ত কি কি কাজ করতে হয় বলো তো? ছোট ছোট এলিমেন্টে যদি ভাগ করে বলি, ব্রেক ডাউন স্মল এলিমেন্ট, প্রথমে কি করতে হয় জানো? দেখো, না স্যার। গ্র্যাব, না স্যার বলে, গ্র্যাব জানি দ্য স্যার। ফোন, হাতে ফোনটা নিতে হয়। তারপর কি করতে হয়, আমি এলিমেন্টে ভাগ করছি, আনলক দ্য নেট অন ফোন, করতে হয় বা ওয়াইফাই। আনলক করতে হয় না? জি জি মনে করো স্যার, মোবাইল ডাটা তুমি ইউজ করো, তুমি ওয়াইফাই ইউজ করো না, তাহলে কি? মোবাইল ওপেন ডাটা দা অন মোবাইল। করতে হয়। সুইচ অন দা মোবাইল ডাটা। 4 নাম্বার কি? লিংক জুম। লিংক জুম অ্যাপ খুঁজে স্যার ওপেন লিংকে করতে হয় ক্লিক স্যার। করতে হয় স্যার। আচ্ছা, জুম অ্যাপ্লিকেশন ওপেন না করার আগে আগে জুম মিটিং আইডিটা লাগবে না?
জি স্যার, জুম মিটিং অ্যাপসটা ফাইন্ড লাগবে। দা অ্যাপস মনে করে সেটআপ দেয়া আছে, ফাইন্ড দা মিটিং আইডি এলিমেন্টে ভাগ করছি। কিন্তু তুমি যদি একসাথে পুরোটা কাজটা করছো, মিটিং আইডি হওয়ার পরে সেটার উপর কি করো, ট্যাপ দাও না? টেক দা। হ্যাঁ, মিটিং লিংক। জি স্যার। তারপরে কি হয়, জুম মিটিং এ অডিও এনেবল করতে হয়, দেন attend the class. হ্যাঁ আচ্ছা, অ্যাটেন্ড ক্লাস করতে হয়, তোমাকে অ্যাটেন্ডেন্স এন্ট্রি করতে হয় না? আচ্ছা ওটা আর না থাকে, জি আমার স্যার। অডিও অন করলে মোটামুটি কিন্তু আমি মিটিং এ অন। এই দেখো, আমি একটা তোমার ছোট কাজ, সেই কাজটা করতে মেবি 1 থেকে 1.5 মিনিট লাগে যদি সব ইন্টারনেট ঠিক থাকে, বা আরো কম সময় লাগে নাকি। এই কাজটাকে আমি ছোট ছোট 5-6টা এলিমেন্টে ভাগ করে ফেললাম। কিন্তু এখন এইটা তোমার রিয়েল লাইফের একটা কাজ, তুমি একটা গার্মেন্টস এর ক্ষেত্রে এই কাজটা করতে পারবে না? খুব সহজ, যে কি কি করছে। তা আমরা আসলে এইভাবে প্রতিটা এলিমেন্টকে ছোট 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 ওয়ার্ক এলিমেন্টে ভাগ করে ফেলবো, যত ছোট করা যায়। হ্যাঁ, এবং ফাইনালি আমাদের টার্গেট কি হবে, এই প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা করে টাইম কত লাগছে সেটা বের করব, করে ফাইনালি আমরা এই যে আমাদের টার্গেট কি, স্ট্যান্ডার্ড টাইম বের করব। এক করে ফেলতে হবে। এইটাই যদি করতে পারি, তাহলে আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল জিনিসগুলো জানা শেষ। এবং এই চ্যাপ্টারে আমরা অনেকগুলা ম্যাথ করব, আশা করি মিনিমাম আরো 3-4টা ক্লাস লাগবে চ্যাপ্টার শেষ হতে। কিন্তু দয়া করে সবাই প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করো, একটা ক্লাস মিস হলে পরের ক্লাস বুঝবা না। আমি তারপরেও বলছি, অঙ্ক যেগুলো খুবই সোজা, খুব কঠিন কিছুই নাই, খুব সোজা সোজা অঙ্ক, যে ফর্মুলাকে দেখে মনে হচ্ছে তাই। দেখো, সামেশন অফ দ্য টাইম ডিভাইড বাই নাম্বার অফ সাইকেল, যে কতবার কাজ হয়েছে সবগুলো সমষ্টি, আর কয়বার হয়েছে তার ভাগফল, মানে এভারেজ করলাম, তার পারফরমেন্স রেটিং দিয়ে গুণ করছি, আর লাস্টে এই নরমাল টাইমটাকে অ্যালাউন্স দিয়ে যোগ করছি। এই তো, ফর্মুলাগুলো খুব সোজা, কিন্তু অঙ্কগুলা লেন্থি, বড়। আমরা কি মোটামুটি ধরতে পারলাম, বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার, একটু এখন অঙ্ক আছে এরপরে, যদি তোমরা এরপরে ক্লাস আছে তোমার থাকলে, আমাদের হয়তো 20 মিনিট যদি সময় দিতে পারো, তাহলে একটা অঙ্ক দেখাতে পারি। স্যার টানা 4 নাম্বারটা করতেছি স্যার। আমি জানতাম ছাত্ররা কখনো বলে স্যার এক্সট্রা ক্লাস করবো, জি স্যার। এটা কখনোই বলবে না। আচ্ছা, আমরা যেহেতু জিনিসটা অনেক বোঝার ব্যাপার আছে, আমরা আজকে শেষ করব। কালকে মানে নেক্সট ক্লাস মানে বৃহস্পতিবারে বিকাল 3:40-এ ওই ক্লাসে আমরা সবাই অ্যাটেন্ড করবো। ওখানে আমরা একটা জেনারেলাইজ অঙ্ক করার চেষ্টা করব, তারপরে আরেকটা চ্যাপ্টার মানে সামনে আগালে অ্যাডভান্স জিনিসগুলোতে যাবে। ঠিক আছে? এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এই পর্যন্ত প্রশ্ন থাকলে বলতে পারো, আর যাদের প্রশ্ন নেই তারা লিভ করতে পারো। স্যার এই ক্লাসগুলার ভিডিওগুলো কি স্যার আমরা গুগল মানে গুগল ক্লাসরুম কি পাবো এখন নাকি স্যার আর এখন পরে না, আমি এই সপ্তাহের মধ্যে দিতে চেষ্টা করব, নেক্সট সপ্তাহের মধ্যে সব পেয়ে যাবো। ইনিশিয়াল তো, তারপরে থেকে ওকে নিয়মিত পেয়ে থাকবে। স্যার চ্যাট বক্সে না আইডি লিখতে পারি নাই স্যার। আগের মিটিং এ লিখতে পারোনি? আগের না স্যার। আমি জেনারেলি ফার্স্ট এডটাতেই নেই, আমি বারবার বলেছি। আর ইনিশিয়াল কয়েক সপ্তাহ স্যার ওটাতে হ্যাঁ, কিন্তু জি স্যার ফার্স্ট আমি এডে জানি, বাট স্যার ওটাতে ঠিক লেখা আছে, আমি হয়নি আর এনেবল কি। করে দিয়েছি, লিখে দিতে পারো, যাদের এরকম সমস্যা আর কারো থাকলে দিতে পারো। ঠিক আছে, তাহলে সবাই অ্যাটেন্ডেন্স গুলো যারা ডাউনই দিতে পারো, আর যারা দিয়েছো মাল্টিপল দরকার নেই, নিলেই হবে। আমি পরে কপি পেস্ট করে এক জায়গায় নিয়ে নিবো আর কি। অ্যাটেন্ডেন্স সবাইকে দেওয়া হয়েছে না, কেউ বাকি আছে এখনো? মনে হয় কেউ বাকি নেই। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি, বৃহস্পতিবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।